জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এবারে জানিয়ে দিব সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনের ঘোষণা এলডিপির। এদিকে শহীদ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। আরও থাকছে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিআরটিএ বিবিসির জরিপ। এবারে জানিয়ে দিব যুবদল নেতা আব্দুল বাতেন হত্যা গ্রেপ্তার ২। সব শেষে জানিয়ে দিব বিএনপি নেত্রী রুমিন ফারহানার মনোনয়ন ফরম সংগ্রহ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শরিকদের আরও ৮টি আসন ছেড়ে দিল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। যাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল। সমঝোতার আসনগুলোর মধ্যে বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টি মোস্তফা জামাল হায়দার, নড়াইল ২ আসনে এনসিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরাদ, যশোর ৫ আসনে ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালীর ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর, ঝিনাইদহ ৪ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা ১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ ছাকি। ২০১৪ এবং ২০২৪ সালের নির্বাচন বর্জন করে বিএনপি, আর ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও পুরোপুরি মাঠে থাকতে পারেনি দলটি। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই পরিস্থিতিতে দলটিতে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। পাশাপাশি ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরের নির্যাতন নিপীড়নের শিকার নেতাদের মধ্যে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহও বেড়েছে। এসব কারণে এবার যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বকে সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হচ্ছে। শরিকদের সঙ্গে যেসব আসনে সমঝোতা হবে সেখানে বিএনপি কোনো প্রার্থী দেবে না। যেসব শরিক দলকে সমঝোতার মাধ্যমে নির্দিষ্ট আসন দেওয়া হবে তারা কেবল সেগুলোতেই প্রার্থী হবেন, অন্য কোথাও না। এই শর্তে বিএনপি আসন সমঝোতা করতে চাইছে। এছাড়া বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করাকে বিএনপি বেশি প্রাধান্য দিচ্ছে না বলে জানা গেছে। সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনের ঘোষণা এলডিপির। বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি কর্নেল অলি আহমদ। আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। অলি আহমেদ বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। দলের যেসব প্রার্থী নির্বাচন করতে ইচ্ছুক তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এলডিপি এককভাবে মাঠে থেকে নির্বাচন করবে। এলডিপির সভাপতি অলি আহমেদ বলেন, যখন বিএনপির বিপদের দিন ছিল তখন সবাই আমার বাসায় দৌড়ে আসতো, সবাই টেলিফোন করত, কিন্তু এখন কোনো বিএনপি নেতার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়নি। সামনাসামনি হয়তো অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের কাছে আমি শর্ট লিস্ট দিলাম, তারা অন্তত একটা টেলিফোন করে বলতে পারতো যে আপনাদের প্রতিনিধি পাঠান, আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। আমরা 14টা 12টা আসন দিতে হবে বলছি না, অন্তত 8 থেকে 9টা আসন দিলে আমাদের দলটা টিকে যেত, কিন্তু মাত্র একটা আসন দিয়েছে। এভাবে অবমূল্যায়ন করা হবে কল্পনাও করেনি উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে গতকাল আমাদের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে 4 ঘন্টার আলোচনা হয়েছে। আলোচনা শেষে দলের মহাসচিব রেদান আহমেদ প্রস্তাব রাখেন এলডিপি এককভাবে নির্বাচন করবে, কোনো জোটের সঙ্গে থাকবে না। শহীদ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। 27 ডিসেম্বর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি।
বুধবার তারেক রহমানের কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, আগামী 25 ডিসেম্বর তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দর থেকে তিনি প্রথমে 300 ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। ওই অনুষ্ঠানে তিনিই একমাত্র বক্তা থাকবেন। এরপর তিনি এভার কেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মাকে দেখবেন। তিনি আরও বলেন, 26 ডিসেম্বর শুক্রবার বাদ জুমা তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। তিনি আরও বলেন, 27 ডিসেম্বর তারেক রহমান ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করবেন। এরপর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পরে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিআরটিএ বিবিসির জরিপ। দেশের সরকারি সেবা খাতগুলোর মধ্যে দুর্নীতির শীর্ষে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন সার্ভের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জরিপ অনুযায়ী বিআরটিএতে সেবা নিতে গিয়ে অন্তত 63.29% নাগরিক দুর্নীতির শিকার হয়েছেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে এক প্রকাশনা অনুষ্ঠানে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের সচিব এস.এম. শাকিল আক্তার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদুর রানা চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিবিএস ডিজি মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব করেন। যুবদল নেতা আব্দুল বাতেন হত্যা গ্রেপ্তার 2। নারায়ণগঞ্জের 2500 যুবদল নেতা আব্দুল বাতেন হত্যার ঘটনায় এজাহারভুক্ত 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বাকির ভূঁইয়া, একই এলাকায় লস্কর আলী মিয়ার ছেলে কাজল মিয়া। 2500 থানার এসআই হাবিবুর রহমান বলেন, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিমের ছোট ভাই হাসান মিয়া সঙ্গে ওই ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহ সভাপতি শাহজাহান মিয়ার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত 18 অক্টোবর উভয় পক্ষের অনুসারীরা দেশি অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শাহজাহান মিয়ার ভাই আজিজুল হক ও তার বাবা আব্দুল বাতেন মিয়া গুরুতর জখম হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাতেন মিয়া। পরে নিহতের ছেলে শাহজাহান মিয়া বাদী হয়ে 2500 থানায় মামলা করেন। রুমিন ফারহানার মনোনয়ন ফরম সংগ্রহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটগতভাবে ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। মনোনয়ন ফরম নেওয়ার সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন বলেন, আমি সহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আজকে ফরম নিয়েছি, পরবর্তী সিদ্ধান্ত ব্যারিস্টার রুমিন ফারহানা নেবেন। সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুদিন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধ ডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।